গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের দূরে কোথাও পর্ব ১। আকাশে মেঘ করেছি, ঘন কালো মেঘ ক্রমেই ফুলে ফেপে উঠছে। ওসমান সাহেব আকাশের দিকে তাকালেন। তার কেন জানি মনে হলো এই মেঘে বৃষ্টি হবে না। প্রিকগনিশন নাকি, ভবিষ্যতের কথা আগেভাগে বলে ফেলা। তিনি হাঁটছেন অন্যমনস্ক ভঙ্গিতে, উদ্দেশ্যহীন মানুষের হাঁটা, গন্তব্যহীন যাত্রা, অথচ তার একটা গন্তব্য আছে। বিডিআরের ৩ নম্বর গেট পার হয়ে তিনি ঢুকে যাবেন নিউ পল্টন লাইনের গলিতে। গোরস্থানের দেয়াল ঘেঁষে এগোতে থাকবে। সালাম আলাইকুম। ওসমান সাহেব চমকে তাকালে। সালামটা কি তাকেই দেওয়া হয়েছে? দু একজন কি চিনতে শুরু করেছে? চেনার কথা নয়। তিনি মাসে দুবারের বেশি আসেন না এদিকে। সালাম দেওয়া ছেলেটির বয়স অল্প, চোখে চশমা। সে তাকাচ্ছে কৌতূহলী হয়ে। ওসমান সাহেব প্রশ্রয়ের হাসি হাসলে এবং মৃদুস্বরে বললেন, ভালো তো। আপনি কি এই পাড়াতে থাকেন? না, তবে মাঝে মাঝে আমি আগেও একবার দেখেছি, তখন চিনতে পারিনি। তিনি মৃদু হেসে হাঁটতে শুরু করলেন। পিছনে না ফিরেও বুঝতে পারলেন ছেলেটি দাঁড়িয়ে আছে। তার হয়তো আরো কিছু বলবার ছিল। ওসমান সাহেব ঘড়ি দেখলেন, ৫টা ১০। তিনি সবসময় ৪টার মধ্যে এসে পড়েন। আজ অনেকখানি দেরি করলেন। তার চরিত্রের সাথে এটা খাপ খায় না। রানুকে পাওয়া যাবে কি? দেরি রেখে কোথাও চলে যায়নি তো? রানুরা থাকে ৩ তলার শেষ মাথায়। ছোট্ট এক চিলতে বারান্দা আছে তাদের। সে সেখানে ২টি টবে মরিচ গাছ লাগিয়েছে। গোলাপ টোলাপ না লাগিয়ে মরিচ গাছ লাগানোটা উদ্দেশ্যমূলক। উদ্দেশ্যটা কি? তিনি বারান্দায় কাউকে দেখলেন না। সাধারণত টগর রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। ওরা কি নেই আজ? টগরের জন্য এক প্যাকেট মিমি এনেছে। তিনি মিমির প্যাকেট হাতে নিয়ে নিলেন। আজ যেন গতবারের মতো না হয়। গতবার পেয়ারা নিয়ে গিয়েছিলেন, মনের ভুলে দেওয়া হয়নি। ওরা কি সত্যি সত্যি নেই? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তার মনে আশাভঙ্গের বেদনা জাগতে লাগল। সিঁড়ি অন্ধকার। কে যেন জায়গায় জায়গায় পানি ফেলে রেখেছে। রানুকে বলতে হবে এ বাড়ি ছেড়ে দিয়ে ভালো একটা জায়গায় বাড়ি নিতে। কলিং বেলে হাত রাখতেই দরজা খুলে গেল। যেন দরজার পাশেই রানু অপেক্ষা করছিল। ওসমান সাহেব মৃদু গলায় বললেন, একটু দেরি করে ফেললাম। রানু কিছু বলল না। টগর কি বাসায় নেই? না। কোথায় গিয়েছে? খালার বাসায় গেছে, এসে পড়বে। তিনি ইতস্তত করে বললেন, তুমি ভালো আছো তো? রানু জবাব দিল। ওসমান সাহেব বললেন, ঘরে কি মাথা ধরা ট্যাবলেট আছে? রানু হ্যাঁ না কিছুই বলল না, পাশের ঘরে চলে এলো। তার মনে হলো রানু অনেক রোগা হয়ে গেছে। অসুখ বিসুখ হয়েছে কি? রোগা হওয়ার জন্যই বোধহয় তাকে ১৯-২০ বছরে তরুণীর মতো লাগছে। তিনি মনে মনে রানুর বয়স হিসাব করতে চেষ্টা করেন। বিয়ে হয়েছিল ১৬ বছর বয়সে। সেও তো ৫ বছর হলে, তার মানে রানুর বয়স এখন ২১। এত অল্প? পাশের ঘরে খুটখুট শব্দ হচ্ছে। ওটা কি রান্নাঘর? এখানে সব মিলিয়ে কটি রুম কে জানে। কিছুই তিনি জানেন না। রানুর শোবার ঘরটি কেমন? খুব গোছানো নিশ্চয়। এমনিতেই রানুর খুব গুছিয়ে রাখা স্বভাব। টুথপেস্টের মুখ খুলে রাখলে সে রাগ করত। মাথা আছড়ে চিরুনি ড্রেসিং টেবিলের উল না রেখে অন্য কোথাও রাখলে গম্ভীর হয়ে যেত। দুলাভাই, আপনার ওষুধ নেই। কামেজ পরা লম্বা বেনের মেয়েটি প্রায় নিঃশব্দে এসে দাঁড়িয়েছে।
তিনি মেয়েটিকে চিনতে পারলেন না। দুলাভাই সম্বোধনে বিব্রত বোধ করতে লাগলে। আমাকে বোধহয় চিনতে পারেননি, তাই না? চেনা চেনা লাগছে অবশ্য। মোটেই চেনা চেনা লাগছে না। আপনি আমাকে দেখেছেন মাত্র একবার, আপনার বিয়ের সময়। তখন আমার চেহারা অন্যরকম ছিল। এখন চেহারা বদলে গেছে। হ্যাঁ। তুমি কে? আমার নাম অপলা। আমি রানু আপার দূর সম্পর্কের বোন হই। তিনি ২টি ট্যাবলেটের একটি গিলে ফেলে অন্যটি পকেটে রাখলেন। শান্ত স্বরে বললেন, আমি একসঙ্গে ২টি ট্যাবলেট গিলতে পারি না, বমি হয়ে যায়। কাজেই বাকিটা খাবো ২ ঘন্টা পর। এর মধ্যে হয়তো আপনার মাথা ব্যথা সেরে যাবে। না, সারবে না। আমার এত সহজে কিছু সারবে না। ওসমান সাহেব লক্ষ্য করলেন অপলা মেয়েটি বেশ সহজভাবেই আলাপ করছে। মেয়েটি রানুর অন্য আত্মীয়দের মতো নয়। দুলাভাই, আপনি কি বারান্দায় বসবেন? এখানে ফ্যান নেই। আপনার গরম লাগছে নিশ্চয়ই। না, থাক। চলুন, আমি চেয়ার দিয়ে দিচ্ছি। আমি বারান্দায় বসলে তোমার আপা সেটা পছন্দ করবে না। সে চায় না লোকজন দেখুক আমি তার এখানে আসি। অপলা অপ্রস্তুত ভঙ্গিতে চুপ করে রইল। ওসমান সাহেবের মনে হল এটা না বললেই পারতেন। কেন এটা বললেন? তিনি কি অবচেতন মনে মেয়েটির সহানুভূতি চাচ্ছেন? অপলা বলল, বসুন, চা নিয়ে আসুন। তিনি দীর্ঘ সময় বসে রইলেন একা একা। বসে থাকতে তার কখনো খারাপ লাগে না, আজ লাগছে। চলে যেতে ইচ্ছে করছে। এতক্ষণ তার গরম লাগেনি, এখন লাগছে। রানুর শোবার ঘরে ফ্যান আছে কি? তিনি ঠিক করে রাখলেন রানু এলেই জিজ্ঞেস করবে। শুধু এটিই নয়, তার আরও কিছু জানবার আছে। যেমন পুরুষ মানুষ কেউ কি থাকে রানুদের সঙ্গে? তিনি যতবার এসেছেন কোনোবারই কোনো পুরুষ মানুষ দেখেন না। একবার এসে অ্যাশট্রেতে ৬টা সিগারেটের টুকরো দেখেছে। যে এসেছিল সে নিশ্চয়ই নার্ভাস প্রকৃতির লোক, কারণ কোনো সিগারেটই পুরোপুরি শেষ করেননি। একটি তো প্রায় আস্তই ছিল। দুলাভাই, চা দেওয়া যাবে না, চিনি নেই। চা লাগবে না। আপনি খবরের কাগজটা পড়ুন, টগর এসে পড়বে। অপলা কাগজটা টেবিলে রেখে ভিতরে চলে গেল। রানু চায় না কেউ তার সামনে থাকুক। মানুষকে অপদস্থ করার ও কষ্ট দেবার সব কয়টি মেলে অস্ত্রই সে প্রয়োগ করতে চায়। খবরের কাগজে কোনো খবর নেই। ১৩ বছরের একটা কিশোরীকে জিগাতলা থেকে দিনে দুপুরে অপহরণ করা হয়েছে। ২টি ছেলে বেবি ট্যাক্সিতে করে মেয়েটিকে উঠিয়ে নিয়ে গেছে। এটা কি বিশ্বাসযোগ্য? হাজার হাজার মানুষ গিজগিজ করছে চারদিকে। একটা মেয়ের চিৎকারে লোক জমে যাবার কথা। নিশ্চয়ই কোনো প্রেমঘটিত ব্যাপার। মেয়েটি পালিয়েছে। বাবা অপহরণের মামলা করেছেন। পাশের ঘর থেকে রানুর হাসির শব্দ পাওয়া গেল। অপলাও হাসছে। ওসমান সাহেব সিগারেট ধরালে, ঘড়ি দেখলে। খবরের কাগজে বাড়ি ভাড়ার বিজ্ঞাপনগুলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। অবসর সময়ে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন পড়তে তার বেশ ভালো লাগে। এর পেছনের মনস্তাত্ত্বিক কারণটা কি? কারণ কিছু নিশ্চয়ই আছে। এই যে রানু খিলখিল করে হাসছে, তার পেছনে যেমন কারণ আছে, বাড়ি ভাড়ার বিজ্ঞাপন পড়ার পেছনেও কারণ আছে। ৪ রুম, গ্রিল দেওয়া বারান্দা, সার্ভেন্টস রুম ও গ্যারেজ। ভাড়া আলোচনা সাপেক্ষে। ড্রয়িং কাম ডাইনিং, ২ বেডরুম ২ বাথরুম। ভাড়া ২২০০ টাকা। অগ্রিম আবশ্যক। দুলাভাই, আপনার চা। ওসমান সাহেব চায়ের পেয়ালার দিকে তাকালেন। দুধ চা। তিনি দুধ চা খান না। দুধ চারা হালকা চা খা, রানু তা জানে। ওসমান সাহেব হাসি মুখে বললেন, চিনি ছিল না বলছিলে? টগরের চিনি থেকে বানানো হয়েছে।
টগরের জন্য আলাদা চিনি কেনা হয়? হ্যাঁ। অবাক হতে গিয়েও তিনি অবাক হলেন না। সবকিছু আলাদা আলাদা করার একটা প্রবণতা রানুর আছে। বিয়ের কিছু পরেই রানু বলেছিল, তুমি আমার সাবান ব্যবহার করছো কেন? ওসমান সাহেব অবাক হয়ে বলেছিলেন, তোমার সাবান আলাদা নাকি? হ্যাঁ, নীল সাবানদানিতে যে সাবান থাকে সেটা আমার। ও আচ্ছা। তবু তার মনে থাকত না রানুর সাবান মেখে ফেলতে। ভুল ধরা পড়া মাত্র লজ্জাবোধ করতে। চা খাচ্ছেন না কেন? চা খান। তিনি চায়ে চুমুক দিয়ে বললেন, অপলা, চাটা ভালোই বানিয়েছে। আমি বানিয়েছি বুঝলেন কি করে? আমি অনেক কিছু বুঝতে পারি, আবার অনেক কিছু বুঝতেও পারেন না। তা ঠিক, আমি অনেক কিছুই বুঝতে পারি না। অপলা একটু অবাক হলো। সে ধারণা করেছিল ওসমান সাহেব তার কথায় আপত্তি করবে। কিছু কিছু মানুষকে দেখলেই মনে হয় এরা কারো কথাই মেনে নেয় না। সবসময় কঠিন কিছু যুক্তিতর্ক বের করে বিপক্ষের মানুষটিকে ধরাশায়ী করে দেয়। যুক্তিগুলি দেওয়া হয় খুব ঠান্ডা মাথায়। গলার স্বর থাকে খাদে, মুখ থাকে হাসি হাসি, কিন্তু প্রতিটি বাক্যই কেটে কেটে বসে যায়। ওসমান সাহেব কি এরকম একজন মানুষ? অপলা, এমন মন দিয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? কি দেখছ? অপলা লজ্জা পেয়ে উঠে দাঁড়াল। বিব্রত স্বরে বলল, আপনি বসুন, আমি 10 মিনিটের মধ্যে আসব। কাপড় বদলাব। আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমার তাড়াতাড়ি আসার দরকার নেই। আমার একা বসে থাকার অভ্যেস আছে। ইউ টেক ইউর টাইম। মাথা ধরাটা এখনও যায়। ওসমান সাহেব দ্বিতীয় ট্যাবলেটটি গিলে ফেললেন। একা সময় কাটানোর তার নিজস্ব কিছু পদ্ধতি আছে, সেগুলো কাজে লাগাতে শুরু করলেন। ঘরে প্রতিটি জিনিসের দিকে তিনি তাকাবে এবং বেশ কিছু সময় নিয়ে এগুলি নিয়ে ভাববে। এই ছোট্ট ঘরে তিনি তার পদ্ধতি আগেও অনেকবার খাটিয়েছে। প্রতিটি জিনিসই তার চেনা, তবু প্রতিবারই নতুন নতুন ডিটেইল চোখে পড়ে। যেমন আজ চোখে পড়ল শোকেছে কিছু নতুন বই এনে রাখা হয়েছে। সবই কবিতার বই। রানু কবিতা পড়ে না। এখন কি পড়তে শুরু করেছে, না উপহার পাওয়া? শোকেসে একটা তালাও লাগানো হয়েছে, খুব সম্ভব টগরের জন্য। শোকেস ঘাটাঘাটির বয়স এখন। দেয়ালে যে ক্যালেন্ডার ঝুলছে তার পাতা উল্টানো হয়। এখনও দেখা যাচ্ছে জুলাই মাস। এই ভুল রানু করবে না। সে এসব ব্যাপারে খুব সাবধান। কিন্তু ভুলটা করছে, এটা কি সূক্ষ্ম কোনো মানসিক পরিবর্তনের লক্ষণ বলা যাবে? ওসমান সাহেব ক্যালেন্ডারের ছবির দিকে মন দিয়ে। রানু এসে ঢুকল তখন। সে নিশ্চয়ই কোথাও বেরোবে। যত্ন করে সেজেছে। কালো জমিনের ওপর লাল পাতা আঁকা জামদানি শাড়ি। শাড়িটার জন্যই কি তার চেহারা বদলে গেছে, না রোগা হবার জন্য এমন লাগছে? ওসমান সাহেব মুগ্ধ হয়ে তাকালেন এবং মনে মনে বললেন, কিছু মেয়ে আছে যাদের রূপ সবসময় টের পাওয়া যায়। তোমরা কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, বিয়েতে যাচ্ছি। আমি তাহলে যাই। না, বসো, টগর আসবে। টগরকে তুমি আজ রাতে তোমার সঙ্গে রাখবে। সকালবেলা আমি ওকে নিয়ে আসব। অসুবিধা হবে? না। কার বিয়ে? আমাদের এক আত্মীয়। রানু বেশ স্বাভাবিক ভঙ্গিতেই বসল। শীতল স্বরে বলল, সামনে তো অ্যাস্ট্রে আছে, চায়ের কাপে ছাই ফেলছ কেন? অ্যাস্ট্রেটা এত সুন্দর যে ছাই ফেলতে ইচ্ছে করে না। সুন্দরের মধ্যে অসুন্দর ঠিক মানায় না। আমার সঙ্গে বড় বড় কথা বলে লাভ নেই। তোমার বড় বড় কথা অনেক শুনেছি, আর শুনতে ইচ্ছে করছে না। তিনি দ্বিতীয় সিগারেটটা ধরালেন এবং খুব সাবধানে ছাই ফেললেন অ্যাস্ট্রেতে। রানু বারান্দায় গিয়ে দাঁড়াল।
ওসমান সাহেবও গেলেন। হালকা গলায় বললেন, এ বাড়িতে তোমার সঙ্গে পুরুষ মানুষ কেউ থাকে না? না। একা একা থাকো, ভয় লাগে না? ভয় লাগবে কেন? এটা আমার বড় খালার বাড়ি। রাতে আমি বড় খালার সঙ্গে ঘুমাই। এটা তোমার বড় খালার বাড়ি? জানতাম না তো। আপন খালা? রানু জবাব দিল না। আগ্রহ নিয়ে রাস্তার দিকে তাকালে ওসমান সাহেব দেখলেন ক্রিম কালারের একটা গাড়ি এসে থেমেছে। প্রায় ৬ ফুটের মতো স্বাস্থ্যবান এক তরুণ হাসিমুখে নামছে গাড়ি থেকে। খুব সম্ভব এই ছেলেটির সঙ্গে রানু বিয়েতে যাবে। রানুর দিকে তাকালেন। ছেলেটিকে ওসমান সাহেব আগে দেখেছেন কিনা মনে করতে পারলেন না। দেখেছেন হয়তো, মানুষের চেহারা তার মনে থাকে না। রানু, ওই ছেলেটাকে? আমাদের দুঃসম্পর্কের আত্মীয়, আলম, কেমিক্যাল ইঞ্জিনিয়ার। ওর সঙ্গে কি যাচ্ছ? হ্যাঁ। এত প্রশ্ন করছ কেন? তিনি অপ্রস্তুত হয়ে নিজ জায়গায় ফিরে গেলেন। আলমকে দেখে মনে হলো সে ওসমান সাহেবকে দেখে খুব অবাক হয়েছে। সে তার বিস্ময় গোপন করল না। হাসি মুখে বলল, কেমন আছেন আপনি? ভালো, ভালো আছি। আপনি কি আমাকে চিনেছেন? আমি রানুর মামাতো ভাই। আমার নাম আলম। রানু কি আপনাকে আমার কথা বলেছে? তিনি হ্যাঁ না কিছুই বললেন না। অস্পষ্টভাবে হাসলেন, যার মানে হ্যাঁও হতে পারে, আবার নাও হতে পারে। আলম বলল, আমি আপনার একটা মাত্র বই পড়েছি। নাম হলো চৈত্রের রাতে। বইটা আমার একটুও ভালো লাগেনি। আপনি রাগ করলেন না তো? না, রাগ করিনি। রানুকে বলেছিলাম, আমি তো বই পড়ি না, পড়তে ভালোও লাগে না। ওনার সবচেয়ে ভালো বইটা দাও, পড়ি। রানু ওইটি দিল। আলম সিগারেট ধরালো, নড়ে চড়ে বসল। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না একটা আলোচনায় নামতে চাও। ওসমান সাহেব শঙ্কিত বোধ করলেন। যে তার বই পছন্দ করে না, তার সাথে আলোচনা জমে না। কথা বলতে গেলেই মনের ওপর চাপ পড়ে। আচ্ছা ওসমান ভাই, চৈত্র রাতে বইটিতে নীলু মেয়েটি শেষ মুহূর্তে এই কাণ্ড কেন করল? ওসমান সাহেব জবাব দিলেন না। আলম উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে লাগল। নীলু যা করেছে তাকে কিছুতেই সমর্থন করা যায় না। আমি তো তাকে ক্ষমা করব না। ইনফ্যাক্ট, তিনি হেসে ফেললেন। আলম কথা বন্ধ করে অবাক হয়ে বললে, হাসছেন কেন? ওসমান সাহেব বললেন, উপন্যাসটি আপনার পছন্দ হয়নি, তবু নীলুর ব্যাপারে যথেষ্ট উত্তেজিত হয়েছে, তাই হাসছি। আলম আধখাওয়া সিগারেট অ্যাস্ট্রেতে গুজে নতুন সিগারেট ধরাল। অসহিষ্ণু কণ্ঠে বললেন, অনেক লেট করে ফেললাম আমরা। রানু বলল, টগরকে নিয়ে আসতে এত দেরি করছে কেন বুঝছি না। সে বারান্দায় গিয়ে দাঁড়াল। তার চোখে চিন্তার ছাপ, কপালে দুটি সূক্ষ্ম ভাঁজ। টগরকে কিছুক্ষণ পরেই আসতে দেখা গেল। সে তার খালার কোলে ঘুমোচ্ছে। রানু বলল, যাক, টগরকে সঙ্গেই নিয়ে যাব। ওসমান সাহেব উঠে দাঁড়ালেন। আলম বলল, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। দরকার নেই কোনো। চলুন না, এমনিতেও আমাকে সিগারেট কিনতে হবে। আলম বড় রাস্তার মোড় পর্যন্ত এলো এবং একসময় বলল, আপনি আপনার নাম লিখে একটা বই আমাকে দিবেন, আমি আমার বন্ধুদের দেখা। ঠিক আছে, দেব। রানুর কাছে রেখে যাব। আপনিও চলুন না আমাদের সঙ্গে। না, আমি বিয়ে টিয়েতে বিশেষ যাই না, আপনারা যান। আপনাকে আপনার বাসায় নামিয়ে দিব? দরকার নেই কোনো। তিনি হাঁটতে শুরু করলেন। অল্প কয়েক পা হাঁটার পরেই মনে হলো মিমির প্যাকেটটা টগরকে দেওয়া হয়নি। আলম এখনও দাঁড়িয়ে আছে। ইচ্ছে করলেই ফিরে গিয়ে তার হাতে দেওয়া যায়। তিনি ফিরলেন না। লম্বা লম্বা পা ফেলে যেতে লাগলেন।
আকাশে মেঘ, ঘন কালো মেঘ। বৃষ্টি কি হবে? ভাদ্র মাসে এত মেঘ হয় আকাশে? ওসমান সাহেব বাড়ি ফিরলেন রাত ৮টায়। রিকশা থেকে নেমে ভাড়া মেটাবার সময় বৃষ্টি পড়তে শুরু করল। তার ধারণা, বৃষ্টির ফোঁটা যদি ছোট হয় এবং খুব কাছাকাছি হয়, তাহলে বৃষ্টি থামতে দীর্ঘ সময় লাগে। ফোঁটার ধরন দেখে তার মনে হলো সারা রাত বৃষ্টি হবে। এবারে খুব শুকনো ধরনের বর্ষা গেছে। গভীর রাতে ঘুম ভেঙে বৃষ্টির শব্দ শোনা হয়নি। আজ হয়তো শোনা যাবে। ৪ টাকা ভাড়া ঠিক করা ছিল। ওসমান সাহেব চকচকে একটা ৫ টাকার নোট দিয়ে মনে মনে বললেন, বৃষ্টি আসার আনন্দে তোমাকে ১ টাকা বকশিস দেওয়া গেল। বসার ঘরে টিভি চলছে। আকবরের মা এবং তার ছেলে জিতু মিয়া পা ছড়িয়ে টিভি দেখছে। তারা দেখল ওসমান সাহেব ঢুকছেন, কিন্তু কেউ গা করল না। দুজনই ভান করল দেখতে পায়। ওসমান সাহেব বিরক্ত গলায় বললেন, সদর দরজা খোলা কেন আকবরের মা? আকবরের মা জবাবই দিল না, তাকিয়ে রইল। অন্য কোনো ঘরে বাতি জ্বালাওনি কেন? সবার ঘরে বাতি জ্বালাও, টিভির সাউন্ড কমিয়ে দাও। আকবরের মা বিরক্ত মুখে উঠে গিয়ে বাতি জ্বালাল। ওসমান সাহেব ঘরে ঢুকে দেখলেন বেশ পরিষ্কার করে বিছানা পড়া। লেখার টেবিলে নতুন টেবিল ক্লথ, কাচের জগে পানি, পিরিচ দিয়ে ঢাকা একটা গ্লাস, লেখার কাগজ এবং একটা লাল এবং একটা কালো বল পয়েন্ট পেন। হাতের বাঁ পাশের বুকশেলফের বইগুলি চমৎকার করে গোছানো। শুধু তাই নয়, খাটের পাশে ছোট্ট টেবিলটায় একটা স্টেইনলেস স্টিলের বাটিতে কিছু টাটকা বেলি ফুল। তিনি বিস্মিত হয়ে বললেন, কেউ এসেছিল আকবরের মা? মিলা আফাই ছিল। কিছু বলে গেছে? বলছে কাইল আবার আইব। এসেছিল কখন? দুপুরের পরে, সন্ধ্যা পর্যন্ত ছিল। কাল সন্ধ্যার সময় আপনারে থাকতে গইছে। মিলি ওসমান সাহেবের ছোট বোন। তার স্বামী সিভিল সাপ্লাইয়ের কাজ করে এবং বেশ ভালো মাইনে পায়। ঢাকা শহরে তাদের একটি বাড়ি আছে, যার দোতলাটা ভাড়া দেওয়া হয়। কিন্তু মিলির মাঝে মাঝে টাকার প্রয়োজন পড়ে। ওসমান সাহেব সে দরকারটা মেটান। আবার হয়তো এরকম কোনো প্রয়োজন দেখা গেছে। আকবরের মা, যে চা দাও তো, লেবু চা। আকবরের মা অপ্রসন্ন মুখে চা বানাতে গেল। ওসমান সাহেব বাথরুমে ঢুকলে রানুর অভাবটা বোঝা যাচ্ছে। মেঝেতে সাবান খুলে পড়ে আছে, বেসিংটা নোংরা। আয়নায় সাবানের ফেনা পড়ে জালের মতো নকশা তৈরি হয়েছে। আকবরের মা এবং তার ছেলের কোনো দিকেই কোনো নজর নেই। অবশ্য বাজার করা হচ্ছে, রোজ দুবেলা রান্না হচ্ছে, এ বা কম কি। গোসল সেরে বেরোতে তার অনেক সময় লাগল। টেবিলে ঢেকে রাখা চা ততক্ষণে জুড়িয়ে পানি হয়ে গেছে। ওসমান সাহেব মুখ বিকৃত না করে সেই ঠান্ডা চা খেলেন। ঠিক এই মুহূর্তে কোনো লেখালেখি করতে ইচ্ছে করছে না। তবু বসলেন লিখতে। অনেকদিন ধরে একটা লেখা ঘুরছে মাথায়। সারাক্ষণই ভোঁতা একটা যন্ত্রণা দিচ্ছে লেখাটা। ১০ বার পৃষ্ঠা লিখে ফেলতে পারলে যন্ত্রণাটা একটু কমবে। ১ বছর হয়ে গেল যন্ত্রণাটা পুষছেন। কিছু কিছু লেখা বড় কষ্ট দেয়। এই কষ্ট দেওয়া গল্পটির জন্ম গত বর্ষায়। ময়মনসিংহ থেকে বাসে করে ঢাকায় আসছে। ঝাঁকুনিতে চমৎকার ঘুম এসে গেল। ঘুম ভাঙল ভাওয়ালের জঙ্গলে। সন্ধ্যা হয় হয় করছে। বনের মাথায় চাঁদ উঠেছে। বাস চলার শব্দ ছাড়া কোথাও কোনো শব্দ নেই। সেই শব্দও একসময় থেমে গেল। কার্বুরেটরে গোলমাল। ড্রাইভার রাস্তার পাশে গাড়ি থামিয়ে খুটখাট শুরু করেছে। যাত্রীরা সব নেমে গেছে বাস ছেড়ে। ওসমান সাহেব জানালা দিয়ে মুখ বের করে বসে আছেন। বিশাল অরণ্যে বৃষ্টির মতো চাঁদের আলো ঝরছে। শুনশান নীরবতা। মাথায় ঠিক গল্পটা তখন এলো। তিনি কল্পনা করলেন এই অরণ্য ক্রমেই বড় হচ্ছে।
একটির পর একটি শহর এবং নগর গ্রাস করতে শুরু করেছে। ছোট্ট একটা শহর বাকি শুধু। অল্প কিছু লোক থাকে সেই শহরে। প্রতি রাত্রেই তারা শুনতে পায় অরণ্য এগিয়ে আসছে। গল্পটি অনেকবার লিখতে চেষ্টা করেছেন, লিখতে পারে। সমস্ত ব্যাপারটা মাথায় সাজানো আছে, কিন্তু কলমে আসছে না, একটি লাইনও না। তিনি রাতের পর রাত কাগজ কলম নিয়ে বসে কাটিয়েছেন। দুবার এ নিয়ে রানুর সঙ্গে ঝগড়া হলো। রানু বলল, এই গল্পটি যে লিখতে হবে এমন তো কোনো কথা নেই, অন্য গল্প লেখো। তিনি গম্ভীর গলায় উত্তর দিলেন, এটা শেষ না করা, শেষ না করে অন্য কোনো লেখায় আমি হাত দেব না। যদি এটা লিখতে না পারো তাহলে আর অন্য কোনো কিছু লিখবে না? না। তুমি বড় অহংকারী। এখানে অহংকারীর কি দেখলে? অনেক কিছুই দেখলাম। অক্ষমতা স্বীকার না করাটাও অহংকার। ওসমান সাহেব চুপ করে রইলেন। রানু মশারি ফেলতে ফেলতে বলল, কোনো মানুষই তার প্রতিভার বাইরে যেতে পারে না। প্রকারান্তরে বলা, তার তেমন কোনো প্রতিভা নেই। থাকলে অরণ্যে সেই গল্প লিখে ফেলতে পারতেন। পুরুষদের আহত করার কৌশল মেয়েরা খুব তাড়াতাড়ি শিখে ফেলে এবং তা ব্যবহারও করে চমৎকারভাবে। কেউ তার প্রতিভার বাইরে যেতে পারে না। বইয়ের ভাষায় কয়েকটা কথা বলে রানু ঘুমোতে গেল। ঘুমিয়েও পড়ল কিছুক্ষণের মধ্যে। ওসমান সাহেব রাত ৩টা পর্যন্ত জেগে রইলেন। খাতার পাতায় শুধু কয়েকবার লেখা হল, অরণ্য। এ পর্যন্তই। টগর যখন জেগে উঠে কাঁদতে শুরু করেছে তখনও তিনি ঘুমোতে যাননি। রানু টগরকে নিয়ে বাথরুম করালো, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ালো এবং খুব সহজভাবে বলল, শোবার সময় ফ্যানটা এক ঘর কমিয়ে দিও তো। যেন কিছুই হয়নি। ওসমান সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। তার থিওরি সত্য করবার জন্যই বোধহয় আজ সারা রাত বৃষ্টি করবে। আপনার টেলিফোন। তিনি চমকে তাকালেন। আকবরের মা নিঃশব্দে চলাফেরা করে, মাঝে মাঝেই তাকে চমকে দেয়। তিনি বিরক্ত স্বরে বললেন, কার টেলিফোন? মিলা আফার। তিনি তার চেয়ার ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না। আকবরের মাকে বললেই সে হাতের কাছে রিসিভার এনে দিবে। কিন্তু শোবার ঘরে টেলিফোন রাখা তার পছন্দ নয়। টেলিফোন আসা মানেই হচ্ছে অপরিচিত একজন লোকের ঘরে ঢুকে পড়া। একজন অপরিচিত মানুষ রাত দুপুরে শোবার ঘরে ঢুকুক, এটা তার পছন্দ না। কিন্তু মিলি অপরিচিত কেউ নয়। টেলিফোন এই ঘরে আনুম? না, আমি যাচ্ছি। ওসমান সাহেব টেলিফোনে দীর্ঘ সময় কথা বলতে পারেন না। মিলি ঠিক তার উল্টা, ঘণ্টাখানেকের আগে টেলিফোন ছাড়তে চায় না। হ্যালো ভাইয়া, কি করছো? লিখছিলে নাকি? না। তোমার অপেক্ষায় থেকে সারাটা দুপুর, সারাটা বিকেল এবং সারাটা সন্ধ্যা নষ্ট হলো। আমি যে গিয়েছিলাম তোমাকে বলেনি? বলেছে। গিয়ে দেখি কি জানো, তোমাদের জিতু মিয়া সোফায় পা তুলে লাট সাহেবের মতো বসে আছে। এমন এক চর দিয়েছি। চরের কথা তোমাকে বলেছে? না। আচ্ছা ভাইয়া শোনো, যে জন্য তোমাকে টেলিফোন করলাম। ভাবিকে গতকাল দেখলাম একটা ছেলের সঙ্গে রিকশায় করে যাচ্ছে। সুন্দর মতো ছেলে, চেক চেক একটা শার্ট গায়ে। দুজনে খুব হাত নেড়ে নেড়ে গল্প করছিল। ভাইয়া, তুমি কি শুনতে পাচ্ছ? পাচ্ছি। কিছু বলছো না কেন? দেখ মিলি, রানুর সঙ্গে আমার বনিবনা হয়নি। আমরা আলাদা থাকছি। এখন সে যদি কোনো ছেলের সঙ্গে পরিচিত হয় তাহলে হবে। আমি এখানে কি বলবে? কিছুই বলবে না? ভাবির সঙ্গে তোমার সেপারেশন তো এখনো হয়নি। হয়নি, কিন্তু হবে। রানু কাগজপত্র জমা দিয়েছে। আচ্ছা মিলি, আমি রাখলাম। ঘর বুঝিয়ে দেবার জন্য ধন্যবাদ। শোনো ভাইয়া, আমার কথা এখনো শেষ হয়নি। বল, কি বলবি?
তুমি নাকি বাড়ি বিক্রি করে দিচ্ছ? বাড়ি বিক্রি করব কেন? কেন করবে তা আমি কি করে জানবো? আমি যা শুনলাম তোমাকে বললাম। ভুল শুনেছিস। কার কাছে শুনলাম সেটা জিজ্ঞাসা করলে না? গুজব শোনায় আমার আগ্রহ নেই। মিলি, আমি রাখলাম। এত রাখি করছো কেন? খিদে লেগেছে, ভাত খাবো। ঠিক আছে, তাহলে ভাত খাবার পর আমাকে টেলিফোন করবে। কেন, কথা এখনো শেষ হয়নি? খুব একটা ইন্টারেস্টিং গল্প তোমাকে বলবো ভাইয়া। আমার এক বান্ধবীর জীবনের সত্যি ঘটনা। তুমি এটা নিয়ে একটা গল্প লিখতে পারো, তবে বান্ধবীর নাম ব্যবহার করতে পারবে না। হ্যালো ভাইয়া, আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি। একটু ধরে রাখো, বাবু কি জন্যে ডাকছে শুনে আসি। আচ্ছা ভাইয়া শোনো। হ্যালো। বাবুর ভালো নাম রেখে দিলে না তো? খুব সুন্দর দেখে ৩ অক্ষরের একটা নাম দাও তো। শুরু হবে ম দিয়ে। মৌসুমী রাগ? না, মৌসুমী না। মৌসুমী সিনেমার নায়িকার নাম। মিতুল? ওটা তো ছেলেদের নাম। আজকাল ছেলেদের এবং মেয়েদের একই নাম হয়। মিতুল শব্দের মানে কি? আমি জানি না। বলো কি, তুমি এত বড় লেখক হয়ে মিতুল শব্দের মানে জানো না? আমি বড় লেখক তোকে কে বলল? আচ্ছা, এখন রাখলা। তিনি টেলিফোন নামিয়ে রাখে। আকবরের মা এবং জিতু মিয়া গভীর আগ্রহে টিভি দেখছে। জীবনের সমস্ত সুখ ও আনন্দ যেন এই যন্ত্রটিতে। রানু চলে যাওয়ার পর এরাই বোধ হয় সবচেয়ে বেশি খুশি। তিনি নিজেও কি খুশি হননি? সম্পূর্ণ নিজের মতো করে থাকার একটা আলাদা আনন্দ আছে, স্বাধীনতার আনন্দ। রানুর অভাব তিনি যতটা বোধ করবেন ভেবেছিলেন, ততটা করছেন না। তেমন কোনো শূন্যতা তার মধ্যে তৈরি হয়নি, কিন্তু হওয়া উচিত ছিল। শুধু রানু কেন, টগরের জন্যও কি তিনি তেমন আকর্ষণ অনুভব করেন? মনে হয় না। কাউকে ভালোবাসার ক্ষমতাই বোধহয় তার নেই। আকবরের মা বলল, ভাইজান খাবার দিব? দাও। কি রান্না আজকে? কই মাছ। ওসমান সাহেব তৃপ্তি করে ভাত খেলে। খাওয়া শেষে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে ২টি সিগারেট শেষ করলেন। তার পান খেতে ইচ্ছে হলো। ঘরে পান ছিল না। জিতু মিয়া ছাতা মাথায় দিয়ে পান কিনতে গেল। ওসমান সাহেবের মনে হলো, এই জীবনটাই বা নেহায়েত খারাপ কি? নিঃসঙ্গতারও তো এক ধরনের আনন্দ আছে। শূন্যতার মধ্যেও আছে পরিপূর্ণতা। নৈশব্দের গান। ভাইজান, আপনার টেলিফোন। তিনি রিং শুনতে পেলেন। বেশ জোরেই শব্দ হচ্ছে, কিন্তু তিনি শুনতে পাচ্ছিলেন না কেন? যা আমরা শুনতে চাই না, আমাদের মস্তিষ্ক সবসময় চেষ্টা করে তা যেন শুনতে না হয়। ওসমান সাহেব বললেন, আকবরের মা, তুমি বারান্দায় একটা মোড়া এনে দাও, আর যে টেলিফোন করেছে তাকে বলে দাও আমি এখন ব্যস্ত, সকালবেলা টেলিফোন করতে। মিলা আফা ফোন করছে। যা বলতে বললাম বলো, যাও। আমি কইছি আপনি বারান্দা। অত্যন্ত বিরক্ত ও ক্ষুব্ধ ভঙ্গিতে তিনি টেলিফোন ধরলেন। কি ব্যাপার মিলে? ভাইয়া, আমার কথা শেষ হবার আগেই তুমি খট করে টেলিফোন রেখে দিলে কেন? কি বলতে চাস বল। তুমি আমার সঙ্গে এমন খারাপ ব্যবহার করো কেন? ওসমান সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মিলি বলল, বাবার শরীর এত খারাপ, তুমি একবারও যাওনি তাকে দেখতে। পরশুদিন তিনি দুঃখ করছিলেন। আগামীকাল এসে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে। শোনো ভাইয়া, তুমি বাবার সঙ্গে কয়েকদিন থাকবে। একা একা এই বাড়িতে পড়ে থাকার কোনো মানে আছে? আচ্ছা, সেটা দেখা যাবে। মিলি আরও মিনিট 10 কথা বলে টেলিফোন রাখল। ওসমান সাহেব নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ঘুম ঘুম লাগছে, আবার শুয়েও পড়তে ইচ্ছে করছে না। রানু যখন ছিল 2টো পর্যন্ত জেগে থাকতে, এখন 11টা বাজলেই ঘুমে চোখ জড়িয়ে আসে। এর অন্তর্নিহিত রহস্যটা কি?
বৃষ্টির জন্য শীত করছে, পাতলা কোনো একটা জামা গায়ে দিয়ে ঘুমোতে হবে। আলনায় তেমন কিছু নেই। কোথায় থাকতে পারে? কাবার্ডে নিশ্চয়ই নেই। কাবার্ডে থাকত রানুর কাপড়, এবং তিনি কোনো কারণে কাবার্ড খুললে রানু বিরক্ত হতো। কঠিন স্বরে বলতো, আমার জিনিসে হাত দিচ্ছ কেন? মজার ব্যাপার হচ্ছে, রানু তার জিনিসের কিছুই সঙ্গে নিয়ে যায়নি। আসার সময় যেমন চটের একটা হ্যান্ডব্যাগ নিয়ে এসেছিল, যাওয়ার সময়ও ঠিক সেভাবেই গিয়েছে। তিনি মনে মনে ভাবলেন, আমাদের সবার মধ্যেই নাটক করবার প্রবণতা আছে। রানুর মধ্যে সেটা হয়তো ছিল বেশি মাত্রায়, নয়তো বাড়ি ছেড়ে যাবার সময় নীল রঙের শাড়ি পরার দরকার ছিল না। ওসমান সাহেবের ধারণা, সে এই বাড়িতে সে এই শাড়ি পরেছে কারণ প্রথম যখন সে এই বাড়িতে আসে তার পরনে ছিল নীল শাড়ি। কিংবা সমস্ত ব্যাপারটা কাকতালীয় হতে পারে। রানু হয়তো সচেতনভাবে কিছু করেন, তিনি অন্যরকম ব্যাখ্যা করেছেন। যাবার সময় নীল শাড়ি ছিল বলেই সেই শাড়ি পরে গিয়েছে। জিতু মিয়া পান নিয়ে এসে দরজায় ধাক্কা দিল। ওসমান সাহেব বললেন, এখন আর লাগবে না, সকালে খাবো। জিতু বেচারি বৃষ্টি মাথায় হেঁটে হেঁটে পান আনতে গেছে। একটা খেয়ে নিলেই হতো, কিন্তু তার উঠতে ইচ্ছে করছে না। শরীর জুড়ে আরামদায়ক একটা আলস্য। বৃষ্টির বেগ বাড়ছে। কি মাস এটা? ভাদ্র। সবচেয়ে সুন্দর হলো শ্রাবণ। চৈত্র নামটাও ভালো। ওসমান সাহেব হাত বাড়িয়ে শেলফ থেকে একটা বই নামালে। পড়তে ইচ্ছে করছে না। চোখ বুলানোর জন্য না, এক সময় প্রচুর পড়তেন। রাতের পর রাত বই করে কাটিয়েছে। একবার জাম্প ইনটু নাথিংনেস নামের একটা বই রাত ৩টায় পড়ে শেষ করলেন। তারপর নিজে চা বানিয়ে খেলেন এবং সেই বই আবার গোড়া থেকে পড়তে শুরু করলেন। চমৎকার সময় ছিল সেটা, আনন্দ উল্লাসের সময়। মনে আছে, একটা জাপানি ছোট গল্প এক রাতে ৪বার পড়বার পর অনুবাদ করতে বসলেন। তার সমগ্র জীবনে এই একটাই অনুবাদ কর্ম। সেই অনুবাদটি তিনি কখনো প্রকাশ করেননি। প্রকাশ না করার পেছনের যুক্তিটি ছিল ছেলেমানুষি যুক্তি। আমি ওই জাপানি লেখকের চেয়েও অনেক বড় লেখক হবেন, ওর গল্পের অনুবাদ আমি কেন করব? তিনি বড় লেখক হতে পেরেছেন, অনেক গল্প উপন্যাস লিখেছেন ঠিকই, কিন্তু বড় লেখক হতে পেরেছেন কি? কেউ তার নিজের প্রতিভার বাইরে যেতে পারে না। খুব সত্যি কথা। বাতি নিভিয়ে ওসমান সাহেব জাপানি গল্পের কথা ভাবতে শুরু করলেন। একটা ছোট্ট শহর। সেই শহরের নিয়ম হচ্ছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের শহরের রাস্তার পাশে পুঁতে রাখা। কোমর পর্যন্ত ঢোকানো থাকে গর্তে, শরীরটা বেরিয়ে থাকে। দিন যায়, ধীরে ধীরে এরা বদলে যেতে থাকে এবং একসময় এরা গাছ হয়ে যায়। এরকম একজন অপরাধী পুরুষ ধীরে ধীরে গাছ হচ্ছে, আর রোজ রাতে তার স্ত্রী আসে তার কাছে, জানতে চায়, তোমার কেমন লাগছে? পুরুষটি ক্লান্ত স্বরে তার অভিজ্ঞতার কথা বলে। মেয়েটি জানতে চায়, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? পুরুষটি থেমে থেমে বলে, আমি জানি না, আমি গাছ হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না। যখন মানুষ ছিলে তখন কি আমাকে ভালোবাসতে? এটা একটি অসাধারণ গল্প, কিন্তু আজ এই বর্ষার রাতে তিনি এই গল্পটির কথা ভাবছেন কেন? নিজেকে তিনি কি গাছ হিসেবে ভাবছেন? রানু হচ্ছে সেই গাছের পাশে আসা মেয়েটি। ওসমান সাহেব লক্ষ্য করলেন তার চোখ ভিজে উঠতে শুরু করেছে। গল্পটির প্রভাব, অন্য কিছু নয়। প্রতিভাবান জাপানি গল্পকার তার মধ্যে একটা বিশুদ্ধ আবেগ সৃষ্টি করেছেন। চোখ ভিজে ওঠার পিছনে রানুর কোনো ভূমিকা নেই। মিলির বয়স 23। রূপসী মেয়েদের যা যা থাকতে হয় সবই মিলির আছে। গায়ের রং ফর্সা, গড়পড়তা মেয়েদের তুলনায় অনেকখানি লম্বা, কাটা কাটা চোখ, বা চোখের নিচে চোখে পড়ার মতো কালোতেই। তবু মিলির ধারণা,
তার চেহারাটা খুব সাধারণ, সাধারণ এবং বাজে। তা না হলে বিয়ে নিয়ে কোনো মেয়ের এত ঝামেলা হয়? কথাবার্তা অনেক দূর এগোবার পর পাত্রপক্ষ হঠাৎ সময় চায়। খালার অসুখ, ছেলের এক ভাই বিদেশে থাকেন, তিনি বিয়েতে আসার ছুটি পাচ্ছেন না, ইত্যাদি। বিয়ে ঠিকঠাক হওয়ার পর সময় চাওয়ার একটাই মানে, বিয়ে হবে না। যার সঙ্গে শেষ পর্যন্ত বিয়ে হলো তার নাম মতিউর রহমান। মোটাসোটা বেটেখাটো মানুষ, নাকের নিচে হিটলারি গোঁফ, সিভিল সাপ্লাইয়ের কাজ করে। মিলির জন্য খুব যে আকর্ষণীয় পাত্র তা না, তবু এই বিয়ে নিয়েও কত ঝামেলা। কথাবার্তা পাকা হয়ে যাবার পরদিনই ছেলের বড় ফুফা টেলিফোন করে জানালেন, ছেলে ঠিক করেছে তার ছোট বোনের বিয়ে না হওয়া পর্যন্ত বিয়ে করবে না। সে সময়টা মিলির খুব খারাপ কেটেছে। এমনিতেই সে রোগা, এসব ঝামেলায় আরও রোগা হয়ে গেল। গালের হাড় বের হয়ে এলো। তার চেয়েও বড় কথা, মাথার চুল পড়ে যেতে শুরু করল। চিরুনি দিয়ে এক টান দিলেই এক গাদা চুল উঠে আসি, মাথা ভর্তি চুল মিলির। কিন্তু এভাবে উঠতে থাকলে মাথা ফাঁকা হয়ে যেতে বেশি দিন সময় লাগার কথা নয়। তার দুশ্চিন্তায় রাতে ঘুম হতো না। এ অবস্থায় এক সপ্তাহের মধ্যে হুট করে মিলির বিয়ে হয়ে গেল মতিউর রহমানের সঙ্গেই, এবং তখনও তার ছোট বোনের বিয়ে হয়নি। মিলির ধারণা, শ্বশুরবাড়ির কেউ তাকে পছন্দ করেনি। নেহায়েত ছেলের জন্য কোথাও কিছু পায়নি, তাই আবার তার কাছে এসেছে। কথাটা আংশিক সত্য। শ্বশুরবাড়ির অন্য কেউ তাকে পছন্দ করেনি, কিন্তু মতিউর রহমান করেছিল, এবং বিয়েটা হয়েছে তার আগ্রহেই। এরকম আজগুবি কথা মিলি বিশ্বাস করে না। সে নিজেকে সুন্দর দেখানোর যত রকম প্রক্রিয়া আছে সব চালিয়ে যাওয়া। তার ধারণা কোনোটাই তার বেলায় কোনো কাজ করে না। কাজ করলে তার বরের চোখে পড়ত, কিন্তু পড়ে না। সে গত পরশুর সামনের দিকের এক গাদা চুল কেটে ফেলেছে। এত বড় একটা ব্যাপারও মতিউর রহমানের চোখে পড়েনি। মিলি যখন বলেছে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ, সে নির্লিপ্ত গলায় বলেছে, কি চেঞ্জ? কিছুই চোখে পড়ছে না? না তো, কোনো কিছু চোখে পড়ার ব্যাপার আছে নাকি? মিলি বহু কষ্টে নিজেকে সামলেছে। তার ধারণা তার প্রতি কোনো উৎসাহ নেই। এটা একটা ভয়াবহ ব্যাপার। বিয়ের ২ বছরের মধ্যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে এরকম হয় না। ব্যাপারটা নিয়ে কারো সঙ্গে আলাপ করতে ইচ্ছে করে, কিন্তু তার তেমন কোনো ভালো বন্ধু নেই। বিকেলে মিলি তার শাড়ি ট্রাঙ্ক খুলল, কোনোটাই তার পছন্দ হলো না। আচ্ছা, সে কেন বেছে বেছে সব জংলি কালারগুলো পছন্দ করে? কেনার সময় মনে হয় কি অপূর্ব রং, কি অদ্ভুত ডিজাইন, কিন্তু কেনার পর আর তাকাতে ইচ্ছা করে না। কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ। কোথায়? ভাইয়ার কাছে যাব। মতিউর হালকা সুরে বলল, আমি একটা লিফট দিতে পারি, ১ ঘন্টা অপেক্ষা করতে হবে। মিলি গম্ভীর গলায় বলল, আমার লিফট টিফট লাগবে না। বলেই মনে হলো, এটা সে বলল কেন? তাদের তো কোনো ঝগড়া হয়নি। মিলি গলার স্বর বদলে বলল, দেখা তো কোন শাড়িটা পরব। একটা পরলেই হয়, ভাইয়ার কাছে যেতে আবার এত সাজগোজে লাগে নাকি? তাই বলে ফকিন্নির মতো যাব? পরো, এই সবুজটা পরো। এমন কড়া রোদে ডার্ক কালার পরব? বিকেলের রোদ থাকবে না? না থাকুক, ডার্ক কালার আমাকে মানায় না, বিহারি মেয়েদের মতো লাগে। মানায়, যেটা মানায় না সেটা পড়তে বলার অর্থ কি? মিলির গলার ভার গলা ভার হয়ে গেল। সে ঠিক করল কোথাও যাবে না, ঘরের মধ্যেই থাকবে। মিলির কোনো সিদ্ধান্তই দীর্ঘস্থায়ী হয় না। এটাও হলো না। সে সবুজ রঙের শাড়িটা পরল এবং কিছুক্ষণের মধ্যেই বদলে হলুদ ফুটি দেওয়া একটা সাদা শাড়ি পরল। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের দূরে কোথাও পর্ব ১। পরবর্তী গল্প শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।